বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বৈশ্বিক মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনার্স তৃতীয় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি কোর্সের প্রথম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিগত কয়েক বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রগুলো পর্যালোচনা সাপেক্ষে এবং কোর্সটির সিলেবাসের আলোকে পুরো কোর্সটিকে 10টি ক্লাসের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। আশা করি তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে উপকৃত হবে এবং তোমাদের ভবিষ্যতে কাজে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কোল্ড ওয়ার। তোমরা একটু ছবির দিকে মনোনিবেশ করো। আমরা দেখতে পাচ্ছি এখানে হাতের বাঁয়ে এবং ডানে দুটি পতাকা দেখা যাচ্ছে, লগো। একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা আর একটা হচ্ছে রাশিয়ান পতাকা। যেটা তারকা সংযুক্ত রয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা, আর নোঙর সমৃদ্ধ পতাকা হচ্ছে রাশিয়ান পতাকা। আর নিচে লেখা আছে 1945 থেকে 1991, আর মাঝখানে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে। এই ইমেজের মাধ্যমে আমরা অনেক কিছুই বুঝতে পারছি। এখানে বোঝা যাচ্ছে যে কোল্ড ওয়ারটা 1945 থেকে 1991 পর্যন্ত এই সময়টুকুতে হয়েছিল, এটা আমরা দেখছি। এক, দ্বিতীয়ত আমি এই ফ্ল্যাগের মাধ্যমে বুঝিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধটা সংগঠিত হয়েছিল। তো তাহলে আমরা একটু সামনের দিকে যাই। কোল্ড ওয়ারটা কি? হোয়াট ইজ কোল্ড ওয়ার? কোল্ড ওয়ারটা দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে ছবিতে দুজন ব্যক্তি আছে, একজন হাতে তর্জনী উঁচু করে আছেন, আরেকজন তাকিয়ে আছেন। এই দুজন ব্যক্তি কোল্ড ওয়ারের কুশীলব হিসেবে আখ্যায়িত। একজন হচ্ছে জোসেফ স্টালিন, রাশিয়ান প্রয়াত প্রেসিডেন্ট, আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডি। 60-এর দশকে যখন কোল্ড ওয়ার তুঙ্গে, তখন এই দুজন প্রেসিডেন্টই পৃথিবীর দুই পরা শক্তি রাশিয়া এবং আমেরিকার নেতৃত্বে ছিলেন। তো আমরা যদি একটু উদাহরণ হিসেবে বলি, এই দুইজন নেতৃবৃন্দের সময় আমরা দেখছি কিউবান সংকট হয়েছিল, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন কিউবাতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছিল। এমন অবস্থায় গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে কোনো সময় যুদ্ধ সংঘটিত হয়ে যেতে পারে। আমি এই ছবিটা দেখিয়েছি এই অর্থে যে কোল্ড ওয়ার রাশিয়া এবং আমেরিকার মধ্যেই সংঘটিত হয়েছিল। আমরা একটু সংজ্ঞায় যাই, কোল্ড ওয়ারটা কি। দেখা যাচ্ছে the Cold War was a period of geopolitical tension between the Soviet Union and the United States and their respective allies, the Western Bloc and the Eastern Bloc. After World War II, the conflict was based around the ideological and geopolitical struggle for global influence between two power, USA and USSR. The period is generally considered to span the 1947 Truman Doctrine to the 1991 resolutions of Soviet Union. অর্থাৎ বোঝানো হয়েছে 1947-70 ট্রুম্যান ডক্ট্রিনের আলোকে পশ্চিমা ব্লক, অর্থাৎ ওয়েস্টার্ন ব্লক যেটা বলা হয়েছে, পশ্চিমা ব্লক মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র এবং সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রের মধ্যে আদর্শগত যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটাই কোল্ড ওয়ার হিসেবে আমরা জানি। আদর্শগত দ্বন্দ্বটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গণতন্ত্র এবং পুঁজিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, প্রচার করতে চেয়েছিল। প্রকারান্তে রাশিয়া চেয়েছিল সারা পৃথিবীর মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মধ্যে যে আদর্শিক দ্বন্দ্ব, সেই আদর্শিক দ্বন্দ্বটাইকে আমরা কোল্ড ওয়ার হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে কোল্ড ওয়ার দৃশ্যত, কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ দৃশ্যত কোনো যুদ্ধ নয়।
কনভেনশনাল ওয়ার নয়, প্রথাগত আমরা যে যুদ্ধ হিসেবে জানি সেই রকম যুদ্ধ নয়। এটা হচ্ছে যুদ্ধ ভাব, কিন্তু বাস্তবে যুদ্ধ নয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ যেখানে আছে ওখানে রাশিয়ানরা হানা দিয়েছে, আঘাত করেছে, আবার রাশিয়ান স্বার্থ যেখানে আছে ওখানে মার্কিন যুক্তরাষ্ট্র ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি হানা দিয়েছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ ভাব, এটাই হচ্ছে স্নায়ুযুদ্ধ। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আমাদের মূল আলোচনা হবে আজকে স্কোপ এন্ড ট্রেন্ড অফ পোস্ট কোল্ড ওয়ার ইন পলিটিক্স, ওয়ার্ল্ড পলিটিক্স। বিশ্ব রাজনীতিতে স্নায়ুযুদ্ধোত্তর যে বিশ্ব রাজনীতির প্রবণতা, যে প্রকৃতি, সেটা কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি এখানে দেখা যাচ্ছে একটা বিশ্ব গ্লোব। এই গ্লোবকে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা থেকে কতগুলো হাত এসে, কতগুলো ফিতা এসে গ্লোবকে করে রেখেছে, আঁকড়ে ধরেছে, গ্রাস করে রেখেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ পরবর্তীতে, অর্থাৎ 1991 সালের পরবর্তীতে বিশ্ব এখন রাশিয়ার আধিপত্য নেই, হ্যাঁ, সারা বিশ্বে আমেরিকার আধিপত্য রয়েছে। একেবারে গ্লোবালি সারা বিশ্বকে আমেরিকা গ্রাস করে নিয়েছে। আগে যেটা আমরা দ্বিমেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা বা বাইপোলার ওয়ার্ল্ড যেটা বলতাম, সেটা এখন নাই। এখন এক মেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা বা ইউনিপোলার ওয়ার্ল্ড হিসেবে আখ্যায়িত হয়েছে। এই দেখা যাচ্ছে ইউনিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ এক মেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থার দিকে পৃথিবীবাসী এগোচ্ছে। তারপর আমরা দেখছি গ্লোবালাইজেশন। স্নায়ুযুদ্ধের পরবর্তীতে যে টপিকটি, যে বিষয়টি সবচেয়ে বেশি বাজওয়ার্ড হিসেবে সারা পৃথিবীর মানুষের কাছে আলোচনায় আসছে, এখনো আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। তো বিশ্বায়নটা কি সে সম্পর্কে আমরা একটু করলে আর একটু বুঝতে পারবো। যে বিশ্বায়ন হচ্ছে, এখানে একটা চার্টের মধ্যে দেখা যাচ্ছে যে টেকনোলজি, ক্যাপিটাল মোবিলিটি, লেবার মোবিলিটি, ইমপ্রুভ ট্রান্সপোর্ট, লোয়ার ট্যারিফ, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, সবকিছু নিয়ে গ্লোবালাইজেশন। এখানে খুব সংক্ষেপে গ্লোবালাইজেশনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা। তাহলে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে প্রযুক্তি, শ্রম, পুঁজি এবং বহুজাতিক কোম্পানির যে সমন্বিত রূপ, হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে পুঁজি, শ্রম, প্রযুক্তি, সংস্কৃতির যে অবাধ প্রবাহ, সেটাকে বিশ্বায়ন বলে। আর এই বিশ্বায়নের প্রক্রিয়াটা শুরু হয়েছে মূলত স্নায়ুযুদ্ধের পরবর্তীতে। স্নায়ুযুদ্ধের যখন শেষ হয় 91-তে, এই সময় থেকে বিশ্বায়নের এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, যার মাধ্যমে পশ্চিমা রাষ্ট্রগুলো সারা বিশ্বে তাদের আধিপত্য বিস্তারের একটা সুযোগ পেয়েছে এবং বাজার দখলের একটা সুযোগ পেয়েছে, সাংস্কৃতিক আগ্রাসনের একটা সুযোগ পেয়েছে। সবকিছুর সমন্বিত রূপই হচ্ছে বিশ্বায়ন। তাহলে আমরা এরপরে যেটা দেখছি, এখানে দেখা যাচ্ছে যে বিশ্বটাকে হাতের মুঠোয় নেওয়া হয়েছে গ্লোবালি। সারা বিশ্বে আমরা যখন বাংলাদেশের নাগরিক, এখন বিশ্বায়নের কথা চিন্তা করলে একবিংশ শতাব্দীতে যার যোগ্যতা আছে সে বৈশ্বিক নাগরিক, সে যে কোনো জায়গায় তার কর্মসংস্থান তৈরি করে নিতে পারে। এরপরে দেখছি অ্যাবলিশন অফ সোশ্যালিজম, অর্থাৎ সমাজতন্ত্রের যে প্রসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সারা বিশ্বের মধ্যে যে সমাজতন্ত্র প্রসার হয়েছিল, সেই সমাজতন্ত্রের প্রসার কিছুটা হলেও রদ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে আমরা দেখেছি যে রাশিয়ার নেতৃত্বে ওয়ার্সো হয়েছে, রাশিয়ার নেতৃত্বে এশিয়ার মধ্যে এবং ইউরোপের, পূর্ব ইউরোপের মধ্যে এবং ল্যাটিন আমেরিকার মধ্যেও অনেকগুলো সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, আদর্শ প্রতিষ্ঠা পেয়েছিল। এবং আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই তাহলে দেখব যে কিউবাতে, তারপর ইয়েমেনে, এরকম আরো অনেকগুলো রাষ্ট্রে, ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী এবং রাশিয়ান বাহিনীর মধ্যে একটা প্রক্সি ওয়ার হয়েছে। সরাসরি যুদ্ধ নয়, ছায়া যুদ্ধ হয়েছে সমাজতন্ত্র এবং পুঁজিবাদকে কেন্দ্র করে। বিশেষ করে এটা সবচেয়ে বেশি হয়েছিল উত্তর কোরিয়ার মধ্যে 1950 থেকে 1952-53 সাল পর্যন্ত। এই সময়টুকুতে কোরিয়ান ওয়ার, যেটা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে উত্তর কোরিয়াকে
সহযোগিতা করেছে আমেরিকান ব্লক অর্থাৎ পুঁজিবাদী শক্তি, আর দক্ষিণ কোরিয়াকে সহযোগিতা করেছে পুঁজিবাদী শক্তি, উত্তর কোরিয়াকে সহযোগিতা করেছে রাশিয়ান বা সমাজতান্ত্রিক ব্লক। তাহলে আমরা দেখছি যে 91 পরবর্তীতে স্নায়ুযুদ্ধ যখন শেষ হয় তখন আস্তে আস্তে সমাজতন্ত্র বিলোপ পেয়েছে। পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রের সমাজতন্ত্রের যে মাত্রা সেটা হ্রাস পেয়েছে। তারপর আমরা দেখছি যে এক্সটেনশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের যে প্রসার সেটা আরো বেশি বেগবান হয়েছে। কথা বলা হয়ে থাকে সমাজতন্ত্র যে দেশে পতন হয়েছে সেখানেই পতন হয়েছে, এবং খুব মুষ্টিমেয় পৃথিবীতে সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে। সারা পৃথিবীতে এখন গণতন্ত্র এবং পুঁজিবাদ আলোচনার বিষয়। গণতন্ত্রের প্রসার হচ্ছে, চতুর্দিকে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রসার হচ্ছে। মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে ওখানেও গণতন্ত্রের প্রসার আমরা দেখতে পাচ্ছি বা আন্দোলন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই ধারাটার সৃষ্টি হয় স্নায়ুযুদ্ধোত্তর অর্থাৎ 1991 সালের পরে এই প্রক্রিয়াটা শুরু হয়। বিশেষ করে পাশ্চাত্য শক্তির ইন্ধনে হোক বা পাশ্চাত্য শক্তির স্বার্থে হোক, এই গণতন্ত্র এবং মানবাধিকারের এই প্রক্রিয়াটা আমরা খুব বেশি লক্ষ্য করছি। তারপর যে বিষয়টা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রিজ আর স্প্রেডিং so-called democracy and human rights to ensure capitalist exploitation across the developing world after the Cold War। তো স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে তথাকথিত গণতন্ত্রের যে প্রসার সেটা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। তারপর রিজনাল পলিটিক্স, আঞ্চলিক যে রাজনীতি সেটা আমরা দেখছি। আঞ্চলিক রাজনীতির কথা বললে আমাদের দক্ষিণ এশিয়ার সার্ক রয়েছে, তারপর ইউরোপের মধ্যে ইউ রয়েছে, আবার দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আসিয়ান রয়েছে। এই স্নায়ুযুদ্ধোত্তর 91 পরবর্তী সময়ে আঞ্চলিক শক্তিগুলো বিভিন্ন সামিটের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের যে ইউনিটি সেটা আরো বেশি বেগবান করছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা বুঝতে পারবো যে দক্ষিণ এশিয়ার মধ্যে সার্ক, তারপর ল্যাটিন আমেরিকার রাষ্ট্রগুলো একজোট হয়েছে, তারপর আফ্রিকার মধ্যে আফ্রিকান ইউনিয়ন, এই সমস্ত রাষ্ট্রগুলো এখন গ্লোবালি চিন্তার চেয়ে আঞ্চলিক স্বার্থকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আঞ্চলিক স্বার্থটা কিরকম, যে ইউরোপের রাষ্ট্রগুলো মনে করে যে ইউরোপের রাষ্ট্রগুলো সংস্কৃতিগত দিক থেকে, ধর্মীয় দিক থেকে বা প্রথাগত দিক থেকে হোক বা সামাজিক যে প্রক্সিমিটি আছে সেগুলোর দিক থেকে হোক, তারা যেহেতু খুব সমভাবাপন্ন, তারা এশিয়া থেকে বা ল্যাটিন আমেরিকা থেকে দূরে থেকে তারা তাদের অর্থনীতিকে, সংস্কৃতিকে, টেকনোলজিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একজোট হয়েছে। এটা রিজনাল পলিটিক্সের একটা প্রভাব। আবার দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর দিকে আমরা খেয়াল করলে দেখব যে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো তাদের সংস্কৃতি, তাদের অর্থনীতি, তাদের প্রযুক্তিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আসিয়ানকে আস্তে আস্তে সমৃদ্ধ করার চেষ্টা করছে। এই প্রক্রিয়াটা খুব বেশি বেগবান হয়েছে স্নায়ুযুদ্ধোত্তর অর্থাৎ 91 পরে, কারণ আঞ্চলিক শক্তিগুলো বা বিভিন্ন ক্ষুদ্র রাষ্ট্রগুলো, ডেভেলপিং কান্ট্রিগুলো বা তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে যে পশ্চিমা শক্তির ছায়ার নিচে থেকে অর্থাৎ পশ্চিমা শক্তির প্রভাবে থেকে তারা তাদের অর্থনীতিকে, তাদের সংস্কৃতিকে, তাদের শিক্ষাকে, প্রযুক্তিকে প্রসার করতে পারবে না। সেজন্য তারা যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো ভ্রাতৃত্ব সম্পর্ক বা ভ্রাতৃত্ব ভাবাপন্ন রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তারা তাদের অর্থনীতিকে, সংস্কৃতিকে এগিয়ে যাওয়ার যে প্রসেসটা সেটা স্নায়ুযুদ্ধোত্তর শুরু হয়। তারপর আমরা দেখছি যে ইনক্রিজিং টেকনোলজি অফ ইউএস, যে হিজোমনি অফ ইউএস, আমেরিকার যে আধিপত্য সেটা খুব বেশি বেড়ে গেছে বিশ্বব্যাপী। এটা আগেও বলেছি, আমরা আলোচনা করেছি একটু আগেই। একটু শিক্ষার্থী একটু লক্ষ্য করো, দেখবে যে একটা বড় কুকুর, আমেরিকার পতাকার মধ্যে একটা বড় কুকুর, বিশাল একটা কুকুর দেখা যাচ্ছে, আর ওই কুকুরের লালার মধ্যে একটা মানুষের অবয়ব মনে হচ্ছে পড়ছে, মৃত মানুষের অবয়ব, আর অনেকগুলো কুকুর
ওই লালার দিকে বা ওই বড় কুকুরটার দিকে তাকিয়ে আছে। এর মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে এক মেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থায় আমেরিকা হচ্ছে সমস্ত দণ্ডমুণ্ডের কর্তা, আমেরিকা হচ্ছে ডিসিশন মেকার, সবকিছুই আমেরিকা করবে, আমেরিকা যেটা বলে সেটাই সত্য। হ্যাঁ, আর অপরাপর যে রাষ্ট্রগুলো আছে সে রাষ্ট্রগুলো আমেরিকার লালার দিকে তাকিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি বুঝিয়েছি আমেরিকার প্রতি যে আনুগত্য, আমেরিকার প্রতি সাবমিসিভনেস, আমেরিকার প্রতি যে বশ্যতা, সেই প্রক্রিয়াটা বা সেই সংস্কৃতিটা স্নায়ুযুদ্ধোত্তর খুব বেশি পরিমাণ ধরা দিচ্ছে বিশ্ববাসীর কাছে। এই জন্য আমি প্রতীকী অর্থে এখানে দেখিয়েছি যে আমেরিকা হচ্ছে একটা বড় কুকুর, তার পাশাপাশি অনেকগুলো কুকুর আমেরিকার লালার দিকে তাকিয়ে আছে। আমেরিকান যে ডমিনেশন, আমেরিকান যে হেজেমনি, সেটা বিশ্বব্যাপী স্নায়ুযুদ্ধোত্তর খুব বেশি পরিমাণে বেড়ে গেছে। এটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি ইমেজে। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখছি কালচারাল আগ্রেশনস। সংস্কৃতির যে আগ্রাসন সেটা আর বলার অপেক্ষায় রাখে না। যে তোমরা হয়তো জানো যে বিশ্বব্যাপী কালচারাল অ্যাগ্রেশনটা, সাংস্কৃতিক যে আগ্রাসন, সেটা চরম আকার ধারণ করেছে। একটা যে সমস্ত ক্ষুদ্র রাষ্ট্রগুলো আছে বা তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে, যারা অর্থনৈতিকভাবে ইনফ্রাস্ট্রাকচারগত দিক থেকে বা টেকনোলজিগত দিক থেকে জ্ঞান বিজ্ঞানের খুব বেশি প্রসার হয়নি, ওই রাষ্ট্রগুলোতে পশ্চিমা সংস্কৃতির বা ওয়েস্টার্ন কালচার যেটা আমরা বলছি, এই পশ্চিমা সংস্কৃতির প্রভাবের কারণে তাদের দেশীয় সংস্কৃতি, তাদের দেশীয় স্বজাত্যবোধ, তাদের দেশীয় প্রথা আস্তে আস্তে বিলোপ হতে শুরু করেছে। এই বিষয়টা খুব বেশি মারাত্মক আকারে ধারণ করেছে স্নায়ুযুদ্ধোত্তর। তোমরা খেয়াল করবে যে একটা কথা আছে, সাংস্কৃতিক আগ্রাসন সামরিক আগ্রাসনের চেয়ে বেশি ক্ষতিকর। যেমন যদি বলি, ইরাক বা আফগানিস্তানে আমেরিকান সৈন্য দখল করে নিয়েছে, দখল করে আফগানিস্তানেও আমেরিকান সৈন্য স্থায়ী হতে পারে নাই, ইরাকের মধ্যে স্থায়ী হতে পারেনি সামরিক আগ্রাসন দিয়ে। কিন্তু যদি এমন হয়, একটা জাতির জাতিসত্তা, একটা জাতির সংস্কৃতি, স্বজাত্যবোধ, আস্তে আস্তে কালচার, সংস্কৃতি, এগুলো যদি আস্তে আস্তে ধ্বংস করে দেয় আগ্রাসনের মাধ্যমে, তাহলে ওই জাতির আর স্বকীয়তা, নিজস্বতা বলতে আর কিছুই থাকে না। একটা সময় একটা হাইব্রিড সংস্কৃতি তৈরি হয়, যে সংস্কৃতির মাধ্যমে তারা তাদের স্বজাত্যবোধ পর্যন্ত ভুলে যায়। এই প্রক্রিয়াটা শুরু হয়েছে স্নায়ুযুদ্ধোত্তর। মুক্তবাজার অর্থনীতি আসছে, গ্লোবালাইজেশন আসছে, এই সমস্ত কারণে কালচারাল অ্যাগ্রেশনটা মারাত্মক আকার ধারণ করেছে। আমরা বহুজাতিক কোম্পানির প্রভাব আসছে। এখানে একটা চার্টের মাধ্যমে আমি দেখিয়েছি, তোমরা একটু খেয়াল করো। এখানে লেখা আছে সেলফ পারসেপশন অফ পিয়ার্স, অর্থাৎ আমাদের গরিব রাষ্ট্রের যে অনুভূতি সেটা, আর এখানে বড় রাষ্ট্রের অনুভূতি। অর্থাৎ আমেরিকান পারসেপশন অফ পিয়ার্স মানে মোড়লদের অনুভূতি বা মোগলদের মতামত, অভিমত। আর পারসেপশন, সেলফ পারসেপশন মানে হচ্ছে গরিব রাষ্ট্রের, গরিব মানুষের মতামত। আর এগুলো সবগুলো কমিউনাল গোলস, অ্যাগনেটিক গোল, সবকিছু মিলিয়ে একটা নতুন বিহেভিয়ারের তৈরি হয়েছে। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি যে আমেরিকান বা ওয়েস্টার্ন সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতি অথবা নেপালি সংস্কৃতি, এইগুলো মিলে একটা হাইব্রিড বা সংকর সংস্কৃতি তৈরি হয়েছে, যেটাকে আমাদের বাংলাদেশে আমরা বাংলিশ বলি। অর্থাৎ ইংলিশও না, বাংলাও না, নতুন একটা রূপ যেটা বাংলিশ, যেটা ইংরেজিও আছে, বাংলাও আছে, যেটা আমরা সংস্কৃতির মধ্যেও দেখছি যে কেউ দেশীয় পোশাক একটু করে পরে, আবার বাইরের পোশাকও একটু করে পড়ছে। হ্যাঁ, এই যে প্রবণতা, সংস্কৃতির যে আগ্রাসন, সেই আগ্রাসনটা স্নায়ুযুদ্ধোত্তর আমরা খুব বেশি লক্ষ্য করছি। আর এটার সাথে, কালচারাল আগ্রাসনের সাথে অর্থনীতি জড়িত। তোমাদের বিষয়টা খেয়াল করতে হবে, অর্থনীতি কিভাবে জড়িত। যত বেশি একটা রাষ্ট্রের দেশীয় সংস্কৃতির প্রতি মানুষের বিরূপ ধারণা তৈরি হবে, দেশীয় সংস্কৃতির প্রতি মানুষ বিমুখ হবে, বিদেশি সংস্কৃতিকে গ্রহণ করবে, আবাহন করবে, স্বাগত জানাবে, তত বেশি পশ্চিমা রাষ্ট্রগুলোর, অর্থাৎ শক্তিশালী রাষ্ট্রগুলোর লাভ, প্রফিট। কেন প্রফিট? তারা তাদের মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, তাদের পণ্যের বাজার করতে পারে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন সিনেমার মাধ্যমে, মুভির মাধ্যমে তাদের সংস্কৃতিগুলো ঢুকিয়ে দিয়ে আমাদের দেশের বাজার দখল করতে পারে। এই
সবকিছুর সাথে একটা অর্থনীতির স্বার্থ রয়েছে। তো তাহলে আমরা একটু সামনের দিকে যাই, শিক্ষার্থীরা আমরা দেখব যে পরের বিষয়টা কি আসছে। স্নায়ুযুদ্ধোত্তর এই মিলিটারি অ্যালায়েন্সের যে প্রক্রিয়াটা সেটা আরো বেশি আমরা লক্ষ্য করছি, খুব বেশি পরিমাণ মিলিটারি অ্যালায়েন্সটা। এই ইমেজটা আমি দিয়েছি এই যে অতি সম্প্রতি সৌদি আরব এবং পাকিস্তান, আরব মুসলিম কয়েকটি রাষ্ট্র মিলে ইয়েমেনকে সামরিক আক্রমণ করার জন্য বা সৌদি স্বার্থ পরিপন্থী যে সমস্ত রাষ্ট্র মধ্যপ্রাচ্যে রয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য, আঘাত করার জন্য একটা অ্যালায়েন্স করেছে। সেই অ্যালায়েন্সের এটা আমরা দেখেছি। যেমন আমি আর একটু উদাহরণ দিয়ে বলতে পারি, তোমরা হয়তো জানো ন্যাটো হয়েছিল 1949 সালে। কেন হয়েছিল সেটা আমরা জানি। ন্যাটোটা বেসিক্যালি হয়েছিল রাশিয়াকে প্রতিহত করার জন্য বা সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য, সমাজতন্ত্রের যে প্রসার সেটাকে রোধ করার জন্য। তাহলে সমাজতন্ত্র 1917 সালে রাশিয়া হয়েছে, 1991 সালে রাশিয়া সমাজতন্ত্রের পতন হয়েছে। সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য যদি পশ্চিম ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার তুরস্ক এই রাষ্ট্রগুলো একটা জোট গঠন করে, তাহলে সমাজতন্ত্র যেহেতু বিলোপ হয়েছে তাহলে এই জোটের এখন আর কার্যকারিতা, এটা নাল এন্ড ভয়েড হওয়া উচিত, বাতিল হয়ে যাওয়া উচিত। কিন্তু আমরা কি তাই দেখছি? ন্যাটো আগের চেয়ে, অতীতের যে কোনো সময়ের চেয়ে ন্যাটো শক্তিশালী হচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারছি যে শুধু সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য নয়, ন্যাটোর কার্যকারিতা এখন অন্য মাত্রায় রূপ নিয়েছে। তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো বা ডেভেলপিং যে নতুন নতুন যে রাষ্ট্রগুলো উন্নয়নের দিকে যাচ্ছে তাদেরকে হয়তো প্রতিহত করার জন্য ন্যাটোর দরকার, সামরিক জোটের দরকার। তো এই প্রক্রিয়াটা আমরা দেখছি মধ্যপ্রাচ্যের মধ্যেও আসছে, আমাদের আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে বা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেও আমরা যদি দেখি পাকিস্তান এবং চায়নার মধ্যে একটা মিলিটারি চুক্তি হয়েছে, সামরিক চুক্তি হয়েছে, আবার রাশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে সামরিক চুক্তি হয়েছে। এই প্রক্রিয়াগুলো, মিলিটারি জোটের যে প্রক্রিয়াগুলো সেগুলো শুরু হয়েছে। ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের যে ধারণা, সেই ধারণাটা শুরু হয়েছিল সমাজতন্ত্রের হাত দিয়ে। সমাজতন্ত্রে আমরা জানতাম যে উৎপাদনের যে উপকরণগুলো সেগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে বা সমাজের নিয়ন্ত্রণে থাকবে, ব্যক্তিগত নিয়ন্ত্রণে কোনো কিছুই থাকবে না। তো এই কনসেপ্ট থেকে কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের ধারণার সৃষ্টি হয়। এটা সমাজতান্ত্রিক আদর্শ হলেও পশ্চিমা রাষ্ট্রগুলো, পুঁজিবাদী রাষ্ট্রগুলো এই কনসেপ্টটা নব্য নাম দিয়ে ওয়েলফেয়ার স্টেট দিয়েছে। আসলে বেসিক্যালি এই কনসেপ্টটা আসছে সমাজতন্ত্র থেকে। তো যাই হোক, ওয়েলফেয়ার স্টেট হচ্ছে একটা রাষ্ট্রের যেগুলো প্রান্তিক পর্যায়ের মানুষ আছে, অভাবী মানুষ আছে, বা একটা রাষ্ট্রের নাগরিকের জন্য যে বেসিক নিডগুলো আছে সেগুলো রাষ্ট্র কর্তৃক সরবরাহ করা হবে। যেমন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তারপর চিকিৎসা, যাই হোক এই সমস্ত বিষয়গুলো, যে বিষয়গুলো খুবই বেসিক নিড, একেবারে নাগরিকের জন্য খুব বেশি দরকার, যেগুলো না হলেই মানুষের জীবনযাপন সম্ভব নয়, ওই বেসিক নিডগুলো রাষ্ট্র কর্তৃক সরবরাহ করা বা পরিপূর্ণ করা, প্রতিপালিত করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপর সরকারি চাকরিজীবীদের পেনশনের ব্যবস্থা করা, এগুলো কল্যাণ রাষ্ট্রের ধারণার মধ্যে পড়ে। যে রাষ্ট্রের অর্থনীতি যত বেশি বড়, সেই রাষ্ট্রগুলো রাষ্ট্র যত বেশি গণতন্ত্রকামী, সেই রাষ্ট্রগুলোতে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা খুব বেশি রয়েছে। আমরা একটু সংজ্ঞার দিকে গেলে হয়তো আর একটু বুঝতে পারবো যে এখানে লেখা আছে, দ্য ওয়েলফেয়ার স্টেট ইজ এ forms of government in which the state protects and promotes the return benefits to be paid to people who are risks, অর্থাৎ যারা সিক, যারা অসুস্থ, আনএমপ্লয়েড, বেকার, এবং রিটায়ার্ড, সরকারি চাকরি থেকে যারা অবসর নিয়েছেন, আর বিধবা বাবা, যারা স্বামী মারা গেছে বা যারা অভাবগ্রস্ত মানুষ আছে, তাদের জন্য এই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা আছে। এই ছবির মধ্যে আমি দেখাতে চেয়েছি যে ওয়েলফেয়ার স্টেট যদি একটা বিশাল প্রাসাদ বা বিশাল কিছু একটা ওরকম মনে হলেও, বাস্তবে এর নিচে দেখা যাচ্ছে একটা নখর। হ্যাঁ, এখানে একটা থাবা আছে, এখানে একটা নখরের থাবা আছে। এই প্রক্রিয়াটা আমি দেখাতে চেয়েছি যে
এরপরে দেখছি যে কনসার্ন অন এনভায়রনমেন্টাল পলিউশনস। স্নায়ুযুদ্ধোত্তর বিশ্বব্যাপী গ্লোবালি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে কম্পিটিশন সেটা বেড়ে গেছে, যে শিল্পায়ন এটা খুব দ্রুত গতিতে বেড়েছে, যার কারণে আমরা দেখছি যে এশিয়ার মধ্যে অনেকগুলো রাষ্ট্র খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বৈশ্বিকভাবে। চায়না, ইন্ডিয়া, তারপর ল্যাটিন আমেরিকার মধ্যে ব্রাজিল, এই রাষ্ট্রগুলোতে যেহেতু ম্যাসিভ আকারে, ব্যাপক আকারে নগরায়ন, শিল্পায়ন হচ্ছে, যার কারণে ওখানে গাছপালা উজাড় করে মানুষের বসতি স্থাপন করা হচ্ছে, শিল্প কারখানা করা হচ্ছে। ফলশ্রুতিতে ওখানে প্রচুর গাছ ধ্বংস হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এবং এই প্রভাবটা বৈশ্বিকভাবে সারা বিশ্বব্যাপী পড়ে যাচ্ছে। যার কারণে আমরা দেখছি যে বিশ্বের একটা অংশ সবুজ, আর একটা অংশ আগুন লেগে গেছে, পুড়ে যাচ্ছে। অর্থাৎ মেরু অঞ্চলে বরফগুলো গলতে শুরু করেছে। তারপর পৃথিবীতে আল্ট্রাভায়োলেট যে রে, মহাজাগতিক যে রশ্মি, সেগুলো ক্রমান্বয়ে আসছে। ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের রোগ বালাই মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা হয়েছে স্নায়ুযুদ্ধোত্তর। এখানে দেখা যাচ্ছে যে environmental pollution is defined as the contaminations of physical and biological components of earth systems to certain extent that normal environment process are adversely affected. অর্থাৎ যে পরিবেশের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা ব্যাহত হচ্ছে। তারপর আমরা যে এক্সপ্লয়টেশন অফ ক্যাপিটালিজম, পুঁজিবাদের যে শোষণ, সেই শোষণটা অতীতের যে কোনো সময়ের যে বেশি হচ্ছে। আমি এখানে ইমেজের মধ্যে দেখছি কতগুলো দুজন লোক একটা জাতাগলের দিকে যাচ্ছে। অর্থাৎ পুঁজিবাদ বা ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো, পশ্চিমা শক্তিশালী রাষ্ট্রগুলো গরিব রাষ্ট্রগুলো, উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে বা তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোকে আস্তে আস্তে ওই জাতাগলে যেরকম পিষ্ট করে ফেলছে। কিভাবে পিষ্ট করছে? বিভিন্ন লোনের মাধ্যমে, ঋণের মাধ্যমে, তারপর তাদের সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে, তারপর সরাসরি ইন্টারনাল পলিটিক্সের মধ্যে ডমিনেন্স সৃষ্টি করেছে। ওই রাষ্ট্রের গরিব রাষ্ট্রগুলোতে ক্ষমতায় কে আসবে, তাদের রাষ্ট্রীয় পলিসি কি হবে, অর্থনৈতিক পলিসি কি হবে, তাদের সম্পদ লুট করতে গেলে কি করতে হবে, এই সমস্ত প্রক্রিয়াগুলো যে ক্যাপিটালিস্ট যে কান্ট্রিগুলো আছে, পুঁজিবাদী যে শক্তিগুলো আছে, সেগুলো আরো বেশি র্যাকলেস হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। কেন? কারণ যখন সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, অর্থাৎ 1947 থেকে 1991 পর্যন্ত, এই সময়টাতে সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। পৃথিবীতে দুটি পুল ছিল, দুটি মেরু ছিল, দ্বিমেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা ছিল। কিন্তু সমাজতন্ত্রের যখন পতন হয়, তখন সারা বিশ্বের মোড়ল হয়ে যায়, বাঘ হয়ে যায় একজন আমেরিকা। হ্যাঁ, আমেরিকা বা তার বন্ধুরা, তার মিত্ররা। ফলশ্রুতিতে যে আমেরিকা তো পুঁজিবাদী রাষ্ট্র এবং তার বন্ধুরাও পুঁজিবাদী, তারা সবাই অঘোষিতভাবে একটা জোট করে গরিব রাষ্ট্রগুলোকে আস্তে আস্তে শুষে নিচ্ছে, তাদের অর্থনীতি, সংস্কৃতি সবকিছু শেষ করে দিচ্ছে। এই প্রক্রিয়াটা, এক্সপ্লয়টেশন অফ ক্যাপিটালিজমটা চরম আকার ধারণ করছে বর্তমান বিশ্বে। তারপর ডিসআর্মামেন্টটা আমরা দেখছি যে নিরস্ত্রীকরণের প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমরা এখানে ইমেজের মধ্যে দেখছি একটা মূর্তি, তার যে তলোয়ার, যা তরবারি, সেটা একটা ইয়ার মধ্যে আটকে আছে। তার মানে আমি বুঝেছি নিরস্ত্রীকরণের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। যেমন আমরা সাম্প্রতিককালে লিবিয়ায় নিরস্ত্রীকরণ হয়েছে, তারপর উত্তর কোরিয়ায় নিরস্ত্রীকরণের মধ্যে রয়েছে, তারপর রাশিয়া নিরস্ত্রীকরণের কিছু অস্ত্র করেছে। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে অনেকগুলো চুক্তি হয়েছে নিরস্ত্রীকরণ ইস্যুতে। এই প্রক্রিয়াটা আসছে, যারা নিরস্ত্রীকরণের প্রক্রিয়াটা। তারপর এই ছবির মধ্যে দেখছি যে বোর্ড অ্যাপ্লিকেশনস অফ টেকনোলজি ইন পলিটিক্স। রাজনীতিতে প্রযুক্তির যে ব্যবহার সেটা খুব বেশি আকারে আসছে। যেমন 60-এর দশকে বা 80-র দশকে কেউ ভাবে নাই যে এভাবে ফেসবুক
টুইটার, হোয়াটসঅ্যাপ এই সমস্ত বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জনমত তৈরি করা যাবে। এই আইডিয়াগুলো, এই ইনোভেশনগুলো মানুষের মধ্যে ছিল না। এখন আগে রাজনীতির ক্ষেত্রে বা রাজনীতি করতে গেলে, ইলেকশন করতে গেলে জনমত তৈরির একমাত্র মাধ্যম ছিল মিছিল মিটিং করা বা ভোটারদেরকে ক্যাম্পেইন করা বাড়ি বাড়ি গিয়ে। কিন্তু আমরা এখন দেখছি একবিংশ শতাব্দীর শুরুর দিকে থেকে আমরা দেখছি যে প্রচার এবং প্রসারের জন্য, মানুষের জনমত তৈরি করার জন্য রাজনীতির ক্ষেত্রে ফেসবুক, টুইটার, বিভিন্ন ধরনের সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো খুব গুরুত্বপূর্ণ আকারে ধরা দিচ্ছে। বর্তমান সময়ে জনমত তৈরি করার জন্য এগুলো বাংলাদেশ তথা বিশ্বব্যাপী এগুলো খুব জনপ্রিয় কিছু মাধ্যম তৈরি হয়েছে। যেমন কেউ সামান্য কোনো দোষ করলে, যেমন সরকারি কর্মচারীদের মধ্যে কেউ যদি ঘুষ নেয় বা কোনো অন্যায় করলে সেটা ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে কেউ না কেউ ভাইরাল করে দিচ্ছে, বা সামান্য একটা অজপাড়াগের একটা ঘটনা সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই যে প্রক্রিয়াগুলো, এইগুলো আর পরে স্নায়ুযুদ্ধ আসছে। সর্বশেষ আমরা যে বিষয়টি দেখছি সেটা হচ্ছে কনক্লুশনের, কনক্লুশনে আসছি আমরা। কনক্লুশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে দেখিয়েছি যে বিশ্বের বৈশ্বিক যে রাজনীতি বা বৈশ্বিক যে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, সেটা এখন আর এক জায়গায় না থেকে বা এক মেরু বিশিষ্ট না হয়ে এখন বহুমেরু বিশিষ্ট বিশ্বের দিকে আমরা ধাবিত হচ্ছে। যেমন আমরা দেখছি যে একটা সময় আমি বলেছিলাম, একটা সময়ে 1947 থেকে 1991 পর্যন্ত বিশ্ব দুটি মেরুতে বিভক্ত ছিল, রাশিয়া এবং আমেরিকা। একটা ছিল সমাজতান্ত্রিক জোট, আর একটা ছিল পুঁজিবাদী ব্লক। সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মধ্যেই এই যুদ্ধটা ছিল। সারা পৃথিবীতে আমেরিকা চেয়েছিল সারা বিশ্বের মধ্যে সমাজতন্ত্র, পুঁজিবাদের প্রসার করতে, গণতন্ত্রের প্রসার করতে। আবার রাশিয়া চেয়েছিল সারা বিশ্বের মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে, এবং সেক্ষেত্রে তারা অনেক দূর এগিয়েছিল। রাশিয়াও কিছু রাষ্ট্র সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পূর্বে ইউরোপের অনেকগুলো রাষ্ট্র সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আবার ট্রুম্যান ডক্ট্রিনের মাধ্যমে 1948 সালে হেনরি ট্রুম্যান যে ডক্ট্রিন দেয়, সেই ডক্ট্রিনের মাধ্যমে পূর্ব ইউরোপের কিছু রাষ্ট্র সমাজতন্ত্র প্রতিষ্ঠার হাত থেকে রক্ষা পেয়েছিল, তুরস্ক সহ অনেকগুলো রাষ্ট্র। এবং মার্শাল লর মাধ্যমে, মার্শাল প্ল্যান যেটা ছিল, সেই মার্শাল প্ল্যানের আলোকে অনেকগুলো রাষ্ট্র সমাজতন্ত্র প্রতিষ্ঠার হাত থেকে রক্ষা পেয়েছিল। যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি বিশ্ব দুটি মেরুতে বিভক্ত ছিল 1947 থেকে 1991 পর্যন্ত। 1991 এর পরবর্তীতে বিশ্ব এক মেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা আমেরিকা। সারা দণ্ডমুণ্ডের সবকিছুর কর্তা হয়ে গেছেন আমেরিকা। কিন্তু রাজনীতিতে যারা ভোদ্ধা, যারা রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক, যারা রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন, তাদের অভিমত হচ্ছে, তাদের ভিশন হচ্ছে বিশ্ব রাজনীতি এবং বিশ্ব অর্থনীতি আর শুধু আমেরিকা কেন্দ্রিক নয়, বরং এশিয়ার মধ্যেও কিছু রাষ্ট্র, তারপর কি বলে ইউরোপের মধ্যে দু একটা রাষ্ট্র, ল্যাটিন আমেরিকার মধ্যে দু একটা রাষ্ট্র, যেগুলো আস্তে আস্তে অর্থনৈতিকভাবে, সামরিক দিক থেকে এগিয়ে যাচ্ছে। আমি যদি উদাহরণ দিই যে চায়না, আমরা দেখছি যে চায়না মাঝখানে চলে আসছে। ইউএস এর যে বৃত্ত, তার কাছাকাছি মোটামুটি চায়না চলে আসছে। তার মানে চায়না অর্থনৈতিকভাবে এখন আমেরিকার খুব কাছাকাছি চলে গেছে, সামরিক দিক থেকেও বলতে গেলে চলে গেছে। চায়নার বিশাল জনসংখ্যা এবং তাদের প্রযুক্তি, গ্লোবালি তাদের বাজার দখল, সবকিছু মিলে সুপ্রিয় শিক্ষার্থীরা, নেটের সমস্যার কারণে একটু ডিস্টার্ব হয়েছে। এভাবে আমরা দেখছি যে বিশ্বে শুধু আমেরিকা নয়, বৈশ্বিকভাবে এখন আরো অনেকগুলো রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। আমরা যদি খেয়াল করলে দেখব যে চায়নার পাশাপাশি আরো ছোট ছোট অনেকগুলো রাষ্ট্র আছে। মধ্যপ্রাচ্যের মধ্যে
ইরান সামরিক দিক থেকে অনেক দূরে এগিয়ে গেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান সামরিক দিক থেকে এগিয়ে গেছে, অর্থনৈতিক দিক দিয়ে ভারত এগিয়ে গেছে। ল্যাটিন আমেরিকার মধ্যে ব্রাজিল এগিয়ে গেছে। আবার আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং মিশর এই সমস্ত রাষ্ট্রগুলো এগিয়েছে সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। ইউরোপের মধ্যে জার্মানি, যেটা একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে অক্ষশক্তির মধ্যে ছিল, আমেরিকা তথা মিত্র শক্তির শত্রু ছিল, সেই জার্মানি এখন ইকোনমিক্যালি মোটামুটি থার্ড লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বলা যায়। এভাবে অনেকগুলো রাষ্ট্র এগিয়েছে। তার মানে এখন সূক্ষ্ম দৃষ্টিতে থাকলে শুধু আমেরিকার প্রভাব থাকবে এমন নয়, যে বিশ্বে আস্তে আস্তে হয়তো আগামী এই একবিংশ শতাব্দীর শেষ দিকে গিয়ে হয়তো আমেরিকার আর প্রভাব বা আধিপত্য বৈশ্বিকভাবে থাকবে না। তারা গ্লোবালি তাদের কর্তৃত্ব হারাবে। হয়তো এই শতাব্দীর শেষ দিকে গিয়ে এশিয়ানরাই হয়তো পৃথিবীকে নেতৃত্ব দিবে, এটা দেখা যাচ্ছে, এটা প্রতিভাত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমার আলোচনার একেবারে শেষ দিকে চলে আসছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকলে জানাতে পারবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তাহলে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।